মুভির শুরুতে বলা হয় মানুষ নিজেকে খুব বুদ্ধিমান এবং শক্তিশালী করে তুলতে চায়। এই জন্য তারা একটি ভাইরাস তৈরি করেছে যা দিয়ে তারা মানুষকে আরও বুদ্ধিমান এবং শক্তিশালী করে তোলার ইচ্ছা পূরণ করতে পারে। বিজ্ঞানীরা মানুষের আগে বানরের ওপর এই ভাইরাস পরীক্ষা করছে এটি মানুষের জন্য নিরাপদ কিনা তা জানতে। দেখা যাচ্ছে যে সময় বানরের উপর পরীক্ষা নিরীক্ষা চলছিল সেই সময় বানরটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইরে চলে যায়। যেই মেশিনের মাধ্যমে ভাইরাসটি বাঁদরের মধ্যে দেওয়া হচ্ছিল সেই মেশিন ভেঙে যায় এবং ভাইরাস সব জায়গায় ছড়িয়ে পড়েছে। বিশ্বে দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। এটা মানুষকেও অ্যাটাক করেছে। এটা মানুষের উপর খুব খারাপ প্রভাব ফেলেছে। অ্যাটাক হওয়া মানুষরা হয় মারা গেছে বা কেউ বেঁচে থাকলে তখন তাদের বুদ্ধি কাজ করা বন্ধ করে দেয়। অন্যদিকে বিপরীত অর্থ ছিল, অর্থাৎ বাঁদর বন মানুষের উপর এটা ভালো প্রভাব ফেলে। তারা মানুষের মতো বুদ্ধিমান হয়ে ওঠে। তারা ভাবতে শেখে। সহজ কথায় এখন মানুষের মতো পৃথিবী দখল করেছে এই বন মানুষরা। অথচ মানুষ পশুর মতো জঙ্গলে চলে গেছে। তারা কথা বলতেও পারে না, বুঝতেও পারে না। এই সমস্ত বন মানুষের নেতা ছিল সিজার। সেই যুদ্ধে মারা যায় এবং এখন তার মৃত্যুর ৩০০ বছর পরে আমরা তার পূর্বপুরুষদের দেখতে পাই। সব বন মানুষই মানুষের মতো একসাথে বসবাস করে, একে অপরের সাথে কথা বলতে পারে তারা। এই সময় নোয়ার সাথে আমাদের পরিচয় হয়। তিনি এই সিনেমার প্রধান চরিত্রের পাশাপাশি এই দলের নেতার ছেলে। নোয়া তার বন্ধুদের সাথে পাহাড়ে যাচ্ছে ঈগলের ডিম খুঁজতে। এই ছিল তাদের জীবিকা। সমস্ত বাঁদরের নিজস্ব ঈগল পোষা ছিল। এখন নোয়া ছোট ছিল, তাই তাদের রীতি অনুযায়ী তাকে ঈগলের একটি ডিমের যত্ন নিতে হয়েছিল। এখান থেকে একটি বাচ্চা বের হতো এবং এই বাচ্চাটি ঈগলকে খাওয়ানো এবং শেখানোর পর এটি নোয়ার পোষা হয়ে উঠত। এখানে আমরা দেখি যে ঈগলগুলিকে নিয়ন্ত্রণ করতে বানররা তাদের মুখ থেকে একটি বিশেষ ধরনের শব্দ করে এবং এই কাজে সবচেয়ে বিশেষজ্ঞ ছিল নোয়ার বাবা, অর্থাৎ এই দলের নেতা। আমরা দেখি যে নোয়া তার ডিমের খুব যত্ন নিচ্ছে। সে খুব কৌতূহলে অপেক্ষা করছিল ঈগলদের সেখান থেকে বেরিয়ে আসার জন্য। ভাগ্য হয়তো রাজি ছিল না, কারণ এক রাতে তাদের দলে একটি মানুষের মেয়ে আসে। সে খাবারের সন্ধানে এখানে এসেছিল। সে নোয়ার ঈগলের ডিম চুরি করে। নোয়া তাকে দেখে এবং তার হাত থেকে বাঁচার জন্য সে অবিলম্বে জঙ্গলের দিকে ছুটে যায়। কিন্তু নোয়া তার ডিম বাঁচাতে তার পিছনে দৌড়ায় এবং এই দৌড়ে নোয়ার ডিম ভেঙে যায়। নোয়া এটা দেখে খুব দুঃখ পায়। তাই সে সিদ্ধান্ত নেয় তার বন্ধুদের সাথে আবার পাহাড়ে গিয়ে আরেকটি নতুন ডিম সে খুঁজে আনবে। পাহাড় থেকে একটি নতুন ডিম নেওয়ার আগে সে তার দলের দুই বনমানুষকে পাহাড়ে আহত অবস্থায় দেখতে পায়। তারা এমন খারাপ অবস্থায় ছিল যে তারা মারা যাচ্ছিল। নোয়া তাদের দেখে চিন্তিত হয়ে পড়ে এবং তাদের জিজ্ঞাসা করে, তোমাদের সাথে কে এমন করেছে? আহত বনমানুষ তাকে বলে যে এই অবস্থা অন্য দলের বনমানুষরা করেছে। তারা সমুদ্রের ধারে বাস করে। এই আহত বনমানুষরা নোয়াকে বলে সে হয়তো এই দলের বনমানুষরা জঙ্গলে বসবাসকারী বনমানুষদের ঘৃণা করে, এই জন্য তারা আমাদের ওপর আক্রমণ করে এবং ধ্বংস করতে চায়। আমাদের এটা পরিকল্পনা আছে, তারা বাকি বানরদের গোলাম করে এবং যারা তাদের দাসত্ব মানবে না তাদের মেরে ফেলবে। দেখা যাচ্ছে যে সামুদ্রিক বানর জঙ্গলের মাঝখানে নোয়ার দলের আস্তানাও খুঁজে পেয়েছে। তারা অস্ত্র নিয়ে এখানে হামলার জন্য রওনা হয়েছিল। অন্যদিকে নোয়াও তার লোকদের বাঁচাতে দলের কাছে আসে, কিন্তু সে দেরি করেছিল। অন্য দলের লোকেরা এখানে এসে আক্রমণ করে সব ধ্বংস করে দিয়েছে। তাদের সব ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই বানরগুলো নোয়া দলের লোকদের হত্যা করেছিল, তাদের বন্দি করে রেখেছিল। হঠাৎ তার নজর যায় তার বাবার দিকে, যাকে সেই বানররা মারতে যাচ্ছিল। কিন্তু সময় নষ্ট না করে নোয়া তার বাবাকে বাঁচাতে যায়, কিন্তু এই বন মানুষগুলি তাকে ধরে তুলে ছুঁড়ে ফেলে দেয়। এরপর নোয়ার পিতা অর্থাৎ এই দলের নেতাকে মেরে ফেলা হয় এবং নোয়া কিছুই করতে পারেনি। দলের নেতার মৃত্যুর পর এখানকার সব বন মানুষই সামুদ্রিক বন মানুষের গোলাম হয়ে যায় এবং তাদের নিয়ে যাওয়া হয় সামুদ্রিক বন মানুষের নেতার কাছে, যার নাম ছিল প্রক্সিমাস। সমস্ত বন্দির লোককে দেখে তিনি খুব খুশি হলেন যে নোয়ার দলের। আমরা দেখি যে নোয়া এবং তার কয়েকজন বন্ধু ওই দ্বীপেই রয়েছে। নোয়ার যখন জ্ঞান ফেরে তখন সে দেখে তার পুরো দল ধ্বংস হয়ে গেছে, তার বাবাও মারা গেছে। সেই বানররা সব বন্ধুকে বন্দি করে নিয়ে গেছে। নোয়া দুঃখে কিছু বোঝে না। সে প্রথমে তার বাবার শেষকৃত্য ব্যবস্থা করে এবং তাকে প্রতিশ্রুতি দেয়, বাবা, আমি তোমার মৃত্যুর প্রতিশোধ নেব, খুনিদের জীবন ধ্বংস করে দেব এবং আমি আমার সমস্ত বন্ধুদের ফিরিয়ে আনবো, এটি তোমার কাছে আমি কথা দিলাম। নোয়া তার মন ভালো করার জন্য সমুদ্রের দিকে যায়। এখানে সে অন্য ধরনের একটি বানর খুঁজে পায়। এই বানররা অন্য বানরের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান। এই বানররা বই পড়ে। নোয়া এইসব বই সম্পর্কে জিজ্ঞাসা করলে সেই বানররা নোয়াকে বলে যে এগুলো বই, তাদের মধ্যে অনেক শব্দ এবং ছবি আছে।
প্রতিটি শব্দ এবং ছবির কিছু অর্থ আছে। তিনি নোয়াকে বলে যে প্রথম শতাব্দীতে সিজারের রাজত্বকালে অনেক বাঁদর ছিল যারা এই বইগুলিতে কি লেখা আছে সেই জিনিসগুলি বুঝতে এবং পড়তে পারত। নোয়া তাকে জিজ্ঞাসা করে, কে সিজার? বানর তাকে বলে যে সিজারই প্রথম বানর, যার চিন্তা করার ক্ষমতা ছিল এবং তার কারণেই আমরা বদলে গেছি এবং আমরাও ভাবতে ও কথা বলতে পারছি। সিজার বানরদের বলেছিল দল বেঁধে একসঙ্গে বসবাস কর, তাকে আমাদের প্রথম নেতা মনে কর। সে আমাদের বলেছিল একটি বানরের অন্য বানরকে হত্যা করা উচিত, সেটা এখন হোক বা না হোক। কথা বলতে বলতে তারা ভালো বন্ধু হয়ে ওঠে এবং একসাথে খায়। এদিকে যেই মেয়েটি আমরা আগে দেখেছি খাবারের সন্ধানে নোয়ার বাড়িতে যায়, তাকে দেখে নোয়া রেগে যায়। সাথে সাথে খারাপ ব্যবহার করার আগে, তাকে মারধর করার আগে অন্য বানরটি এখানে এসে নোয়াকে থামিয়ে দেয় এবং বলে যে সিজার অর্থাৎ আমাদের নেতা মানুষকে অনেক ভালোবাসতো, তাকে দেখে আমাদেরও মানুষকে ভালোবাসা উচিত। এই বাঁদররা এই মেয়েটিকে খাওয়ায় এবং এখানে এই বাঁদররা নোয়াকে মানুষের সম্পর্কে বলে যে একটা সময় ছিল যখন মানুষের বুদ্ধি ছিল, তারা কথা বলতে পারত, বুঝতে পারত, কিন্তু তারপর সময় চলে গেল এবং তাদের সমস্ত জ্ঞান চলে গেল এবং এখন তারা পশুর মতো বাস করে। এই কারণেই তারা মেয়েটাকে খাওয়ায়। এই মেয়েটিও তাদের সঙ্গী। সকাল হয়ে গেছে এবং নোয়া তার যেখানে এই মেয়েটি এবং সেই বানরগুলিও তার সঙ্গে ছিল। জঙ্গলে এগিয়ে যেতে তারা আরও অনেক মানুষকে দেখতে পেল যারা পাগলের মতো জঙ্গলে খাবার খুঁজছিল। হঠাৎ কিছু সামুদ্রিক দলের বানর সেখানে এসে মানুষগুলোকে আক্রমণ করা শুরু করে, কারণ তারা মানুষকে মোটেও পছন্দ করে না। এক অদ্ভুত ঝামেলা শুরু। আর এই সবের মধ্যে নোয়া আর এই বানর এই মেয়েটিকে অর্থাৎ তার সঙ্গীর জীবন বাঁচিয়ে এখান থেকে পালিয়ে যায়। সাথে সাথে এই লোকেরা তাকে বাঁচিয়ে জঙ্গলে নিয়ে গেল। এখন এই মেয়েটি এই দুজনকে নিরাপদ মনে করছে। সে প্রথমবারের মতো এই দুজনের সাথে কথা বলে এবং বলে যে আমার নাম মায়া। আশ্চর্যভাবে তারা চমকে গেল, একজন মানুষ কিভাবে কথা বলতে পারে। তারপর মায়া তাদের বলে যে আমি অন্য মানুষের থেকে খুব আলাদা, কারণ সে কথা বলতে পারত, তার চিন্তা করা এবং বোঝার ক্ষমতা ছিল এবং সে জামাকাপড় পরতে জানত। এই মেয়েটিও তাদের বলে যে আমি যে দলের লোক সেখানে সবাই বুদ্ধিমান ছিল, তারা কথা বলতে পারে, কিন্তু সাগর দলের বাঁদররা আমার গোটা দলকে নির্মমভাবে মেরে দিয়েছে, আমি একমাত্র বেঁচেছিলাম। এখন কথা বলা শেষ, কাজ অনেক বাকি। নোয়াকে তার লোকদের বাঁচাতে যেতে হয়েছে। এই লোকেরা আবার যাত্রা শুরু করে এবং যাত্রার সময় তারা একটা নদীর সেতুতে পৌঁছায়। এই জায়গাটি অন্য উপজাতিদের এলাকায় ছিল আর সেই কারণেই সেখানকার গার্ড তাদের ওপর খুব জোরে হামলা করে তাদের তাড়ানোর জন্য। তারা এখানে যুদ্ধ করতে করতে নদীর জলে ভেসে যায় এবং অন্যদিকে এই বাঁদররা নোয়া এবং মায়াকে তাদের বন্দি করে। তাদের আনা হয় সামুদ্রিক উপজাতি নেতা প্রক্সিমাসের কাছে, যিনি খুব নির্দয় বন মানুষ, যে মানুষকে খুবই ঘৃণা করে। তিনি অর্ডার দিয়েছে যে কোনো মানুষকে দেখলে সেখানেই তাকে হত্যা করবে। শুধু তাই নয়, তিনি পৃথিবীর সমস্ত বন মানুষকে শাসন করতে যায়। তাই সে অন্য দলের নেতাকে অর্থাৎ নোয়ার বাবাকে মেরে ফেলেছে এবং তার দলের সমস্ত বন মানুষকে এখানে নিয়ে এসেছে। দেখা যায় এই বন মানুষগুলো সমুদ্রের তীরে বাস করে। এখন সমুদ্রের জল এখানে যেন না আসে সেই জন্য তারা সমুদ্রের সামনে অনেক বড় দেওয়াল তৈরি করেছে। মাস এত বুদ্ধির কাজ করেছিল মানুষদের দেখে। তিনি মানুষের ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানত। আর একটি খুব বড় মানব জাহাজও ছিল। এই জাহাজে একটি বাংকার ছিল, সেখানে সামরিক অস্ত্র ছিল। এই বাংকারের দরজা বন্ধ থাকতো। এই বাংকারটি খোলার জন্য তিনি তার অনেক বাঁদরকে কাজে লাগায়, কিন্তু প্রতিদিন চেষ্টা করেও তিনি এই দরজাটি খুলতে পারেনি। তবে তিনি আশা করেছিল একদিন তিনি ঠিক এই বাংকারটি খুলতে পারবে। খুলে দিলেই সেখান থেকে সব অস্ত্র নিয়ে সেই অস্ত্র দিয়ে মানুষদের ধরে ধরে মারবে। কিন্তু হত্যার পাশাপাশি তিনি স্বপ্নও দেখেছিলেন সমস্ত বনমানুষকে তার গোলাম বানাবে এবং এটি তখনই সম্ভব যখন তার কাছে এই অস্ত্রগুলি শক্তি আসবে। প্রশ্ন ছিল কেন প্রক্সিমাস মানুষকে এত ঘৃণা করত? কারণ তিনি জানতেন যে অতীতে মানুষ বনমানুষকে কিছুই মনে করতো না। তারা হয় তাদের চিড়িয়াখানা কারাগারে রেখেছিল অথবা তাদের পোষা পোষ্য প্রাণী হিসেবে গোলাম বানিয়ে রেখেছিল। তিনি ভয় পেয়েছিলেন যে মানুষ যদি আবার চিন্তা করার ক্ষমতা ফিরে পায় তবে তারা আবার বাঁদরকে গোলাম বানিয়ে রেখে দেবে। কিন্তু সে এমন দিন দেখার আগেই সব মানুষকে মেরে ফেলতে চায়। নোয়া যেখানে বন্দি করা হয় দেখা যায় তার দলের অনেক লোকের সাথে সেখানে দেখা হয়। তার লোকেরা প্রক্সিমাসের সমস্ত পরিকল্পনার কথা জানায়, সে কিভাবে মানুষকে মেরে ফেলতে চায় আর বাকি বাঁদরদেরকে তার গোলাম বানাতে চায়। নোয়া মানুষের ব্যাপারে খুব চিন্তিত ছিল। সে প্রক্সিমাসের গোলামি থেকে তার দলকে বন মানুষদের বাঁচাতে চায়। সে প্রক্সিমাসের বাংকারের সম্পর্কে জানতে পারে, সেখানে প্রচুর অস্ত্র আছে। আর এখন নোয়া কিছু একটা ভাবতে ভাবতে মায়ার কাছে যায়
মায়াও নোয়ার সাথে কথা বলতে চেয়েছিল। সে নোয়াকে বলে যে তার মতো সমস্ত মানুষ দুর্বল হয়ে পড়েছে। সে চায় মানুষ যেন আগের মতো কথা বলতে পারে। মানুষকে কথা বলতে শেখানোর জন্য তার এই ভাষার বইটি দরকার, যা প্রক্সিমাসে বাংকারে রয়েছে। মায়া বাংকার খুলে বই পেতে চাইল, কিন্তু এখানে নোয়া বলছে যে আমি বাংকারটি ধ্বংস করতে চাই, যাতে সে তার দলকে বাঁচাতে পারে। যখন বাংকারটি ধ্বংস হয়ে যাবে তখন প্রক্সিমাসের সমস্ত শক্তি এবং সমস্ত অহংকার নষ্ট হয়ে যাবে। এইটাই খুব সহজ হবে। এই সব শোনার পর মায়া নোয়াকে সাহায্য করার জন্য তৈরি হয়। সে বাংকারটি ধ্বংস করতে রেডি ছিল, তবে একটা শর্ত ছিল যে তিনি প্রথমে বাংকারটি খুলবে এবং তার ভেতরে যে বইটি ছিল সেইটা নেবে। নোয়াও তার সাথে একমত হয় এবং তারা সিদ্ধান্ত নেয় যে তারা আজ রাতেই তাদের এই পরিকল্পনা শেষ করবে। নোয়া একটি পরিকল্পনা করেছিল যে তারা একটি বোমা তৈরি করবে এবং এটি দিয়ে প্রাচীরটি ধ্বংস করবে, যা তাদের এলাকায় সমুদ্রের জল প্রবেশ করে সব কিছু বন্ধ করে দেবে, যা থেকে প্রক্সিমাসের লোকেরা মায়া তার বই দেবে এবং তারপর বাংকারটি ধ্বংস করবে। কিন্তু মায়া এই পরিকল্পনা একটু পরিবর্তন হয়েছিল। সে নোয়া এবং তার বন্ধুদের সাথে বাংকারে যায় এবং তার গুরুত্বপূর্ণ বই সেখানে পায়। সেখান থেকে ওই বই খুঁজে নিয়েছিল মায়া। নোয়া এবং তার বন্ধুরা এই গল্পের বই পায়। সেখান থেকে তারা যে কিভাবে মানুষের বন্দী হয়ে করেছিল, এটা দেখে তাদের খুব খারাপ লাগে, কিন্তু এটা উপেক্ষা করে তারা আবার মায়াকে সাপোর্ট করতে শুরু করে। তারা একটি ছোট্ট গর্ত দিয়ে বাংকারের ভিতরে যায় এবং বের হওয়ার জন্য তারা একটি সহজ উপায় নেয়। তারা সামনের গেটটা খুলেই বেরিয়ে গেলেই প্রক্সিমাসের দলবল তাদেরকে নিয়ে আগে থেকেই সেখানে প্রস্তুত ছিল। তাদের বাংকার থেকে বেরিয়ে আসতে দেখে সে বুঝতে পারে যে তারা তার বিরুদ্ধে পরিকল্পনা করছে এবং তারা অবশ্যই তার দরকারি জিনিসপত্রগুলি বাংকার থেকে লুকিয়ে রেখেছে। সত্যি ঘটনাটি বলার জন্য প্রক্সিমাস মায়ার ঘাড়ে ছুরি রাখে এবং নোয়াকে পুরো ঘটনাটি বলতে বলে, তা না হলে তার বন্ধুকে সে মেরে ফেলবে। কেউ নোয়ার সঙ্গীর ক্ষতি করার আগেই মায়া বানরটিকে গুলি করে, যে তাকে বন্দি করেছিল। বানরকে হত্যা করার জন্য মায়া একটি বন্দুকের গুলি ব্যবহার করেছিল। এটা দেখে প্রক্সিমাস মুগ্ধ হয়ে যায়। তিনি মায়ার সাথে একটি চুক্তি করেন যে তাকে এবং তার বন্ধুদের যেতে দেবেন, কিন্তু বিনিময়ে তুমি আমাকে সব অস্ত্র দিয়ে দাও। কিন্তু মায়া বোকা ছিল না। সে জানে প্রক্সিমাসের কাছে অস্ত্র থাকে সে আবার তাদের তাড়া করবে। সে কোনো মূল্যে তাকে অস্ত্র দিতে চায় না। প্রক্সিমাস তার পিছনে ছিল। সে লোকেদের ক্ষতি করার আগে মায়া এবং নোয়া তার বন্ধুর তৈরি বোমাটি দেওয়ালের নিচে রাখে, যেখান থেকে তারা উপজাতি প্রবেশের জন্য সমুদ্রের জল বন্ধ করে দিয়েছিল। সে এটি করার সাথে সাথে দেওয়াল ভেঙে যায় এবং সমুদ্রের জল তাদের এলাকায় প্রবেশ করে এবং সমস্ত বন মানুষকে ভাসিয়ে নিয়ে যায়। নোয়া দলে বন মানুষরা জঙ্গলে বাস করত, তাই গাছে ওঠার অভ্যাস ছিল তাদের। নিজেকে বাঁচাতে তারা গাছে ওঠে, কিন্তু প্রক্সিমাসের সব বন্ধুই ডুবে গেল এবং নোয়ার সমস্ত উপজাতি জীবিত ছিল গাছের ডালে। তাই তারা তাদের দলে ফিরে আসে। তারা শান্তির নিঃশ্বাস নেয়। তারপরেই সেখানে প্রক্সিমাস এসে পড়ে। সে এখানে এসে সবাইকে বলে, তোমরা সবাই আমার গোলাম, তোমরা শুধু আমারই গোলাম হয়ে থাকবে। এই শুনে নোয়া রেগে যায় এবং তার রাগ দেখাতে এখন সে তার মুখ থেকে একটু শব্দ বের করে, যাকে তারা তাদের পোষা ঈগলকে ডাকত। তার শব্দ শুনে সমস্ত পোষা ঈগল এখানে আসে এবং ইশারা করার সাথে সাথেই প্রক্সিমাসকে তুলে নিয়ে সমুদ্রে ফেলে দেয় এবং অবিলম্বে এই সমস্ত গোলামরা প্রক্সিমাসের থেকে মুক্তি পায়। তারপর আমরা দেখি যে নোয়া এবং তার বন্ধুরা আবার তাদের ঘর তৈরি করে এবং তারা আগের মতো শান্তিপূর্ণ জীবনযাপন শুরু করে। সিনেমার পোস্ট ক্রেডিট সিনে দৃশ্যে দেখানো হয়েছে নোয়া মায়ার ওপর খুব রেগে, কারণ মায়া তাকে বিশ্বাসঘাতক করে। বাংকার ধ্বংস করার জন্য তারা যে বোমা তৈরি করেছিল, মায়া সেই বোমাটি প্রাচীর ভাঙতে ব্যবহার করছিল এবং এই প্রতারণার সাথে নোয়া একটি কথা শিখেছিল যে তারা কখনো মানুষকে বিশ্বাস করবে না এবং তাদের নিজেদের উন্নতি করতে হবে, যাতে কেউ তাদের হারাতে না পারে এবং কেউ কখনো তাদের প্রতারণা এবং বন্দি করতে না পারে। অন্যদিকে মানুষরা তাদের নিজেদের প্ল্যান ঠিক করেছিল। যখন মায়া বাংকার থেকে যে বইটি তুলছিল সেটি কোনো ভাষার বই ছিল না, ছিল সেটি একটি স্যাটেলাইট ঠিক করার বই। সেই বইটি মায়া তাদের দলের কাছে নিয়ে যায়। এখানে আমরা দেখতে পাই যে মায়ার মতো জ্ঞানী ব্যক্তিরা এখনও বেঁচে আছে নিজেকে শক্তিশালী করতে এবং তারা তাদের মতো মানুষের সাথে যোগাযোগ করতে চায়। এই জন্যই তারা স্যাটেলাইট ঠিক করছিল।
যখন মায়া এই বইটি খুঁজে পায় তখন তারা স্যাটেলাইট ঠিক করে এবং অন্য লোকেদের সাথে যোগাযোগ করে। তাদের সাথে যোগাযোগ করার সাথে সাথে আমরা দেখতে পাই যে পৃথিবীতে এখনও অনেক লোক রয়েছে যারা চিন্তা ও কথা বলার ক্ষমতা আছে। তারা একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিল এবং নিজেদের উন্নতি করার চেষ্টা করছিল যাতে তারা এই মন মানসিক গোলাম থেকে রক্ষা পায়। আর এখানেই মুভি শেষ হলো।